নমস্কার, 24 ঘন্টায় আপনাদের স্বাগত। শুরু করছি নিউজ 24। আর শুরুতে এমন একটা খবর আপনাদের দেখাবো, বিকেলে অফিস সেরে বাড়ি ফেরার নামে কি বুক দুরদুর করে? সবসময় ভয়, কি জানি কি মুডে আছেন গিন্নি। শ্রীমতীর ভয়ঙ্করী রূপ স্মরণে এলেই হাত পা ঠান্ডা হয়ে যায়। রাগের চোটে বউ মাঝে মধ্যেই দু চার ঘা লাগাচ্ছেন, সংকোচে কাউকে বলতেও পারেন না। আর দুঃখ করবেন না, কারণ আপনি একা নন, এদেশে আপনার মতন অনেকেই আছেন। রাষ্ট্রসংঘের সমীক্ষা বলছে বরপেটানোয় ভারতীয় নারীরা 3 নম্বরে। ভারতীয় পতিব্রতাদের পিছনে ফেলে প্রথমে আছেন ক্লিওপেট্রার দেশ মিশরের মহিলারা, দ্বিতীয় স্থানে ব্রিটেন। টেলিফোনে আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি কমলিকা সেনগুপ্ত। কমলিকা, এই রিপোর্টের ভিত্তি কি? দেখো, রাষ্ট্রসংঘের থেকে রিসার্চ করা হয়েছে এবং গোটা বিশ্বে স্যাম্পলিং করা হয়েছে এটা নিয়ে, এবং সেখান থেকে দাঁড়িয়েই এই রিপোর্টটা সামনে উঠে আসছে, যেখানে ইজিপ্ট নাম্বার 1, ইউকে নাম্বার 2 এবং ভারতবর্ষ 3য় নম্বরে রয়েছে, যেখানে স্বামীরাও পীড়িত আর কি। আমরা সবসময় সব ক্ষেত্রে দেখে আসছি যে মহিলাদের কথাই সামনে আসে, কিন্তু এই রিপোর্ট কিন্তু বলছে যে ফিজিক্যালি এবং মেন্টালি, অর্থাৎ শারীরিক এবং মানসিক ভাবে স্বামীদেরও কিন্তু মহিলাদের তরফ থেকে, অর্থাৎ স্ত্রীর তরফ থেকে নিপীড়ন সহ্য করতে হয়। এবং সেই জায়গায় উল্লেখযোগ্যভাবে ভারতবর্ষ 3য় নম্বরে, এবং গোটা বিশ্বে রাষ্ট্রসংঘের তরফ থেকে জেন্ডার সেন্সিটিভিটি নিয়ে একটা স্যাম্পলিং সার্ভে করা হয়েছে, এবং সেখানে কিন্তু এই তথ্য উঠে আসছে। ধন্যবাদ কমলিকা। কথা বললাম আমাদের প্রতিনিধি কমলিকা সেনগুপ্তের সঙ্গে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন নারী আন্দোলন কর্মী শাশ্বতী ঘোষ। শাশ্বতীদির স্বাগত জানাই 24 ঘন্টায়। শাশ্বতীদি, যেখানে প্রায় প্রতিদিনই আমাদের এই খবর করতে হয় যে নারীরা নির্যাতিত হচ্ছে, সেই ঘটনা সামনে আসে, সেখানে এই রিপোর্টের ভিত্তি কতটা বলে মনে করছেন? না দেখুন, এটাতে তো আমি রিপোর্টটা এখনো দেখিনি, আমি দেখবো। আমি কিছুটা সচকিত তো বটেই, কারণ আমাদের এমনিতে যেটা আপনিও বললেন যে পারিবারিক হিংসার ঘটনা, এর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে প্রতি 2 জনে 1 জন মেয়ে পারিবারিক হিংসার শিকার হয়। সেখানে আমরা কোট আনকোট বরপেটানোয় সারা পৃথিবীতে 3য়। এইটা তো যথেষ্ট ধাক্কা মারার মতো ঘটনা, অর্থাৎ মেয়েরা প্রতিবাদ করছেন, কিন্তু বাস্তবের ক্ষেত্রে তো সেই প্রতিবাদের চিহ্নটা দেখি না। এবং ফলে সত্যি সত্যি আমি নিশ্চয়ই ধরে নিচ্ছি যে নমুনা সমীক্ষাই হোক বা যে ধরনের সমীক্ষা হোক, কিছুটা সারবত্তা আছে, না হলে এই রিপোর্ট কেন সামনে আনা হতো। কাজেই সেখানে দেখতে হবে যে স্থান বিশেষে কোনো আছে কিনা। যেরকম আমরা স্থান বিশেষে ভারতবর্ষের মধ্যেও তো একটা মেয়েদের তুলনামূলকভাবে স্বাতন্ত্র্যের আমরা একটা উত্তর দক্ষিণ ভাগ করি। পূর্ব ভারত বা দক্ষিণ ভারতে মেয়েরা অনেক বেশি স্বাতন্ত্র সঙ্গে ঘোরাফেরা করেন, বাইরের কাজে যোগদান করেন, যেটা উত্তর ভারতে অনেক বেশি, উত্তর এবং পশ্চিম ভারতে মেয়েরা অনেক বেশি পর্দা প্রথার শিকার, অনেক বেশি বৈষম্যের শিকার, এটা করাই হয়। কাজে এই ধরনের কোনো বরপেটানোর ক্ষেত্রে এই ধরনের কোনো স্থানিক বিভাজন আছে কিনা, যেখানে মেয়েরা তুলনামূলকভাবে করছেন বেশি, স্বাতন্ত্র্য অর্জন করেছেন বেশি, সেখানে এই ঘটনাগুলো ঘটছে কিনা সেইগুলো দেখার আছে। তবে অবশ্যই এই রিপোর্টটার আমরা মূলটা দেখবার চেষ্টা করব, এবং সেখান থেকে কারণ এই নিয়ে তো এরপরে যারা পুরুষদের যে বিভিন্ন সংগঠন আছেন, সেভ দ্য ফ্যামিলি বা এই ধরনের সংগঠন, তারা নিশ্চয়ই যথেষ্ট সোচ্চার হবেন, বলবেন যে তারা অনেকদিন ধরেই বলছিলেন আমাদের মেয়েরা অনেক বেশি সুবিধে পায়, যেটা বাস্তবে কিন্তু আমরা দেখি না। কারণ বাস্তবে আমরা মেয়েদের নিয়ে যখন কোনো সমস্যার সমাধানের জন্য যাই, সর্বত্র দেখি যে শুধু পুরুষরা নয়, মহিলারাও মনে করেন যে মেয়েদের বেশি অধিকার পাওয়াটা ঠিক নয়। ফলে যেখানে যারা রূপায়ণ করছেন তাদের সেই মনোভাবটা, সেখানে এই ধরনের একটা সমীক্ষা তো অবশ্যই সচকিত করেছে, এবং এটা নিয়ে আরো গভীরে একটু দেখে নিতে হবে আমাদের। অনেক ধন্যবাদ শাশ্বতী। আমাদের সঙ্গে মুহূর্তে টেলিফোনে রয়েছেন অভিনেত্রী তনিমা সেন। তনিমাদি, স্বাগত জানাই 24 ঘন্টায়। তনিমাদি, রিয়েল লাইফে এই ধরনের চরিত্র অনেক সময় করতে হয়, কিন্তু রিয়েল লাইফে এই ঘটনা, এই সমীক্ষা সামনে আসা, কি বলবেন? প্রথম হচ্ছে, আমি তো শুনে ভীষণ অবাক হয়ে গেছি যে এই রকমও হয়। আবার আমাদের ভারতবর্ষ রয়েছে নাকি 3 নম্বর জায়গায়। হ্যাঁ, আসলে তারপরে ভেবে দেখলাম ভারতবর্ষ বলতে তো আর আমার সেই পশ্চিমবঙ্গ আর এই আশেপাশের কিছু গ্রাম ট্রাম নয়, অনেকটা জায়গা জুড়েই ভারতবর্ষ। তা কোথায় তারা কি করছে, এটা একটা দেখার মতো ঘটনা।
এটা একদম আকাশ থেকে পড়েছি আমি, যে বউ বর পেটানোতে আমরা 3 নম্বর জায়গায় রয়েছি। তবে একটা সত্যি কথা বলছি, যেটা এই দেখো আজকে সকালেও কাগজপত্র পত্র দেখলাম যে এখানে খুন ওখানে খুন, সব পুরুষেরা ধরে তাদের বউদের তো খুন করেইছে, তার সঙ্গে আবার মহিলারাও রয়েছে। সব জায়গাতেই কিন্তু শাশুড়ি কিংবা ননদ কেউ দেখতে বাদ যাচ্ছে না, মানে মেয়েরাই মেয়েদের সব থেকে বড় অস্ত্র। আমার মনে হয় যে এই যে তাদের একটুখানি আমন্ত্রণ জানানো, আমাদের এখানে কিছু মানুষ আছে যারা ভাবে ওমা স্বামীর গায়ে হাত তুলবো। আমি এই 2017 সালেও বলছি, যখন আমাদের কোনো হেয়ার ড্রেসার বলো কিংবা একটু বাড়ির কাজকর্মের লোকেরা যখন এসে বলে যে বাড়িতে মার খেয়েছি, তখন যখন বলি যে রুখে দাঁড়াও না কেন, হাতটা ধরে মুচড়ে দেবে, তাতেই না তাদের মুখ চোখ কিরকম হয়ে যায় যে মানে একটা বিশাল আমি পাপের কথা বলে ফেললাম যে বরেরও হাত মুচড়াতে হয়। বরের কাছে মার খাওয়াটাই তো স্বাভাবিক একটা। এই কলকাতার বুকে বসেই যদি আমরা এরকম দেখি, তা সেখানে যখন খবর আসছে এই কথাটা, আমি বলছি না এটা খুব আনন্দের খবর, এটাও আমি বলছি না, কিন্তু যারা নির্যাতিতা হচ্ছে তারা যদি এইভাবে রুখে দাঁড়ায়, তো সত্যি করে তো একটা তো ভালো দিন আসার এই মানে আমরা স্বপ্ন দেখতেই পারি যে মেয়েরা পড়ে পড়ে কেন মার খাবে। তবে আমি সত্যি কথা বলবো, ফিস করে বলছি, আমি কিন্তু খুব খুশি হয়েছে এই খবরটাতে, যে এইরকম ভাবে মার এইটা নিয়ে যে একটা অনুসন্ধান চালানো গেছে, এটা নিয়ে যে দেখা গেছে এবং আমরা তৃতীয় স্থানে রয়েছি, এটা খুব ভালো খবর। এই খবরটা আমাদের মতো লোকদের নয়, যারা দিনের দিন নির্যাতিত হচ্ছে তাদের কাছে কাছে ছড়িয়ে দেওয়া উচিত, যে দেখো তোমরা পড়ে পড়ে মার খাচ্ছ, কিন্তু এই ভারতবর্ষেই তোমাদেরই বোন দিদি মাসি পিসি সবাই তারা রুখে দাঁড়িয়ে এটা করছে। এই নয় যে মারপিট করাটাই আসল কথা, কিন্তু এতে নিশ্চয়ই একটা সুফলও আছে। অনেক ধন্যবাদ তন্মাদি। টেলিফোন আমাদের সঙ্গে রয়েছেন সাহিত্যিক রঞ্জন বন্দ্যোপাধ্যায়, স্বাগত জানাই আপনাকে 24 ঘন্টায়। কি বলবেন? হ্যাঁ, আমি খবরটা শুনলাম, আমি তো এই বিষয়ে বিশেষ জানি না, মানে পরিসংখ্যান, কিন্তু একটা কথা আমি বলবো, যেটা আমি বরাবরই বলে এসেছি, যে বিবাহ বলুন সহবাস বলুন, কিছুদিনের পরে যদি যে কোনো কারণে একটা তিক্ততায় চলে যায়, সেখানে এইরকম ভাবে নয় স্বামী বউকে মারছে, নয় বউ স্বামীকে মারছে, কিংবা মারছে না কেউই কাউকে, বাক্য যন্ত্রণাও কম যন্ত্রণা নয়। জীবন অনেক রকম ভাবেই অতিষ্ঠ হয়ে উঠতে পারে, জীবন অনেক রকম ভাবেই ক্ষতিগ্রস্ত হতে পারে। আমাদের জীবনের উদ্দেশ্য কি? জীবনের উদ্দেশ্য হচ্ছে ভালোভাবে বেঁচে থাকা এবং জীবনে একটা কিছু অ্যাচিভ করা। তো সেইটা থেকে যদি এইরকম একটা সম্পর্কের মধ্যে আমরা চলে যাই, তাহলে যে জীবনটাই নষ্ট হলো। আমার মতে হচ্ছে যে যেখানে যেভাবেই অসন্তোষ দেখা যাবে দুজনের মধ্যে, সেখানে আমি মনে করি যে সহবাসেরও কোনো মানে হয় না, একসঙ্গে থাকার কোনো মানে হয় না, সম্পর্কটা থেকে বেরিয়ে আসার প্রয়োজন আছে। সেইভাবেই একমাত্র সুস্থতা আসতে পারে। আমি নিজে বুঝেছি যে কখনো এই মারামারি পেটাপিটি করে, সে যেই পেটাক না কেন, তাতে কখনো সুস্থতা আসতে পারে না। জীবনের উদ্দেশ্য হচ্ছে ভালোভাবে বেঁচে থাকা, এবং আমার মনে হয় যে নিঃসঙ্গতা, একাকিত্বের বড় প্রয়োজন আছে জীবনে। যদি আমরা মহর্ষিদের জীবনগুলি ভাবি, তাহলে আমরা দেখব কিন্তু যে অনেকখানি জুড়ে আছে নিজেদের মতন করে থাকার একটা আয়োজন এবং একাকিত্ব। তবে এই যে খবরটা আপনারা দিলেন, এটা আমি বলতে পারি যে স্বামীদের কেন মারছেন স্ত্রীরা দেখতে হবে, যে নিশ্চয়ই তারা হয়তো এমন কিছু কাজ করেছে যেটা মার খাবার যোগ্য। আবার এটাও তো দেখতে হবে যে কত মানুষ, কত মহিলা দিনের পর দিন অত্যাচারিত হচ্ছেন স্বামীদের দ্বারা, সে খবর রাখতে হবে। সুতরাং আমার মনে হয় যে পারস্পরিকতা যেখানে থাকবে না, সেখানে একসঙ্গে থাকার কোনো মানে হয় না, সেটা যে কোনো কারণেই হোক। এবং সমাজকে সুস্থ করতে গেলে আমাদের একটুখানি অনেস্ট হতে হবে, একটুখানি সৎ হতে হবে। অসৎ ভাবে এই যে একটা মানে যেরকম করে হোক মুখ আড়াল টেনে আমাদের এই দাম্পত্য বা সহবাস ঠিক নয়। মনোবাসের প্রয়োজন। যদি মনোবাস না হয়, তাহলে সহবাস অর্থহীন।